আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। অনলাইন ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বাসায় ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাসায় প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হব না। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমরা বেশি বেশি খাবো এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর আমরা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ করবো। খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে হাত ধুয়ে নিব, দরকার পরে হ্যান্ড ওয়াশ করে আমরা খাওয়া শুরু করবো। আসুন আমরা আলোচনায় আসি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কুমড়া চাষ, লাউ চাষ এবং সিম চাষের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায় পরিচ্ছেদ 2 পৃষ্ঠা 122 থেকে 127, কুমড়া চাষ, লাউ চাষ, সিম চাষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শাকসবজি চাষের বেশ কিছু দেশি ও বিদেশি নিয়ম আছে। এখানে আমরা বিভিন্ন জাতের সবজি চাষের তথ্য সম্পর্কে জানব। আমাদের বাংলাদেশ ধনী থেকে গরিব সকল শ্রেণীর মানুষের জন্য শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ এবং গরিব মানুষের একটি অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করার জন্য এই শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে আমরা শাকসবজি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আজকের বিষয় হচ্ছে কুমড়া চাষ। কুমড়া চাষ অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। এ জাতীয় সবজি কিছু গ্রীষ্মকালে, কিছু শীতকালে জন্মায়। পুষ্টিকর এবং সুস্বাদু সবজি। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ পাওয়া যায়। কুমড়া চাষের আমরা বিভিন্ন জাত সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের কুমড়ার কোনো অনুমোদিত জাত নেই, তবে বাড়ি চাল কুমড়া এক সারা দেশেই পাওয়া যায়। বাড়ি চাল কুমড়া এক আমরা সারা দেশেই পাই, যেটা আমাদের চোখের সামনে বাজারে, হাটে, ঘাটে যেই কুমড়াগুলো আমরা দেখতে পাই, এগুলোর মধ্যে বাড়ি চাল কুমড়াটাই শুধু বাংলাদেশের অনুমোদিত, আর অন্যান্যগুলো অনুমোদিত এখনো পায়নি। জমি নির্বাচন। বাংলাদেশের উর্বর দোআঁশ মাটিতে কুমড়া চাষের উপযোগী। কাদা মাটি ছাড়া সব মাটিতেই আমরা চাষ করা যায়। কাদা মাটি ছাড়া সব মাটিতে চাষ করা যায়। জমি চাষ ও মাটি ঝুরঝুরা মিহি করে নিতে হবে, সমান করে নিতে হবে এবং মাদা তৈরি করে নিতে হবে। মাদায় সময়ে 10 থেকে 12 দিন আগে মাদায় আমরা ইউরিয়া সার বাদ দিয়ে অন্যান্য সারগুলো আমরা প্রয়োগ করবো, করে সুন্দর করে আমরা মাদা তৈরি করে নেব। তারপরে বীজ বপন করব। বীজ বপনের আবার 12 থেকে 15 দিন পর আমরা ইউরিয়া সার প্রয়োগ করব এবং আগাছা যদি জন্ম নেয় তাহলে আগাছাগুলো আমরা উঠিয়ে সুন্দর করে তৈরি করে নেব। আসুন আমরা মিষ্টি কুমড়া কিছু প্রকার জেনে নেই। কুমড়া 2 ধরনের হয়, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া। মিষ্টি কুমড়া 3 শ্রেণীর, যেমন বৈশাখী কুমড়া, বর্ষাতি কুমড়া ও মাঘী কুমড়া। চাষের সময় এই কুমড়াগুলো চাষের সময় কখন, যে বৈশাখী কুমড়ার বীজ আমরা মাঘ মাসে বপন করি, বর্ষাতি কুমড়ার বীজ বৈশাখ মাসে বপন করি এবং মাঘী কুমড়ার বীজ শ্রাবণ মাসে বপন করি। এগুলো হচ্ছে বপন করার সময়। মাদা তৈরি। মাদার জন্য সাধারণত 3 থেকে 4 মিটার দূরত্ব রাখতে হবে এবং 80 থেকে 100 ঘন সেন্টিমিটার আকারে গর্ত করতে হবে। 80 থেকে 100 ঘন সেন্টিমিটার পর্যন্ত গর্ত করতে হবে। এই গর্তে আমরা হচ্ছে ইউরিয়া সার বাদ দিয়ে আমরা যাবতীয় সার যেমন টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, এই সারগুলো আমরা হচ্ছে প্রয়োগ করব। তারপরে বীজ বপন করার পর 10 থেকে 12 দিন পরে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। আসুন আমরা প্রতি গর্তে সারের পরিমাণ জেনে নিই।
জৈব বা কম্পোস্ট সার আমরা 5 কেজি দিব, ইউরিয়া সার 130 গ্রাম দেব। এই ইউরিয়া সার এটি আমরা পরে প্রয়োগ করব। টিএসপি 200 গ্রাম, এমওপি 150 গ্রাম, জিপসাম 90 গ্রাম, দস্তা 5 গ্রাম প্রয়োগ করব। আসুন আমরা একটি ছবি দেখে নেই। এটি হচ্ছে মিষ্টি কুমড়ার ছবি, চালে হয়েছে, ঝাংলায়, যেটাকে আমরা গ্রামগঞ্জের ভাষায় হচ্ছে ঝাংলায় আমরা এই কুমড়া আবাদ করে থাকি। এবং এটির আরেকটি জাত আছে যেগুলো মাদা তৈরি করে মাটিতেই হচ্ছে বেড তৈরি করে মাটিতেই চাষ করা হয়, সেটিতেও অনেক ফসল উৎপাদন হয়। বীজ বপন। মাদা তৈরি 10 থেকে 12 দিন পর, মাদা তৈরির 10 থেকে 12 দিন পর প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ বপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 থেকে 3টি বীজ রোপণ করব তা নয়, প্রথমে আমরা 5টি থেকে 6টি বীজ রোপণ করব, তারপরে 2 থেকে 3টি বীজ আমরা স্বাবলম্বী বীজগুলো গজানোর পরে 2 থেকে 3টি বীজ আমরা রাখবো, আর অন্যান্য বীজগুলো আমরা উঠিয়ে ফেলে দেব। পরিচর্যা, আগাছা দমন করতে হবে। অবশ্যই মাদায় যদি কোনো ঘাস বা কোনো তরুলতা জন্ম নেয় তাহলে সেই ঘাসগুলো আমরা উপড়িয়ে ফেলে দেব, মাদা পরিষ্কার করব। সেচের প্রয়োজন পড়লে আমরা অবশ্যই সেচ দেব, কেননা মাটিতে যদি রস কম থাকে হালকা সেচের ব্যবস্থা করতে হবে এবং নিড়ানি দিতে হবে। অবশ্যই সেচের পর পরে মাটি একটু চাপা মারে, সেজন্য আমরা খেয়াল রাখবো, মাটি পরীক্ষা করব যে মাটি চাপা মেরেছে কিনা। যদি চাপা মারে তাহলে অবশ্যই নিড়ানি দেব। গাছের গোড়ার মাটি আলগা করে দিব যেন গাছটি ভালোভাবে হচ্ছে অক্সিজেন পায়, এবং পোকা ও রোগ দমন করতে হবে। পোকা এবং রোগ এটি হচ্ছে প্রত্যেকটি ফসলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি এবং ক্ষতিকারক ফসলের জন্য, যে পোকা বিভিন্ন রকমের আছে। যেমন আমাদের কুমড়াতে যে পোকাগুলো লাগে, বিশেষ করে মাছির আক্রমণটা বেশি হয়ে থাকে। এই মাছির আক্রমণ আমরা যেমন কীটনাশক 7-ডায়াজিনম, পাউডার মিলডিউ, তারপর ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ প্রধান, এগুলো আমরা ব্যবহার করে থাকি পোকা দমনের জন্য বা বিভিন্ন রোগ দমনের জন্য। ফসল সংগ্রহ এবং ফলন। ফসল অবশ্যই মিষ্টি কুমড়া আমরা হচ্ছে কচি অবস্থা থেকে খাওয়া শুরু করি, কচি অবস্থা থেকে সংগ্রহ করা যায় এবং পরিপূর্ণ বয়স হওয়া পর্যন্ত আমরা এই মিষ্টি কুমড়া সংগ্রহ করে থাকি। আর বয়স বেশি হলে, পরিপূর্ণ বয়সে যখন আমরা তুলব, সেই কুমড়াকে আমরা বেশি দিন রেখে খেতে পারবো। এর ফলন প্রতি শতকে 80 থেকে 100 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে মাদায় তৈরি করা যে কুমড়াটি চাষ করা হয় সেটির একটা ছবি দেখা যাচ্ছে এখানে। এই যে আগাছাগুলো আছে, এই আগাছাগুলোকে অবশ্যই আমাদের কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে, তাহলে আমরা মিষ্টি কুমড়া থেকে ফলন ভালো পাবো এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে। চাল কুমড়া। এই কুমড়া গ্রাম বাংলার ঘরের চালে হয়, তাই এর নাম চাল কুমড়া। চাল কুমড়ার কোন জাত অনুমোদিত হয়নি। বাড়ির চাল কুমড়া এক, সব অঞ্চলে চাষ হয়। এই একটি মাত্র জাত যেটি আমাদের বাংলাদেশে বাড়ি চাল কুমড়া এক নামে পরিচিত, যে আমরা সবাই এই চাল কুমড়া আমরা দেখেছি। জমি নির্বাচন। বাংলাদেশের উর্বর দোআঁশ মাটিতে কুমড়া চাষের উপযোগী, কাদা মাটি ছাড়া সব মাটিতেই এটি চাষ করা যায়, তবে দোআঁশ মাটি হলে চাষের ফলন বেশি হবে। চাষের সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই চাল কুমড়া বপন করতে পারবো এবং এই সময় আমরা চাষ করতে পারবো। ছবি দেখে নিয়ে আমরা কচি অবস্থায় চাল কুমড়ার দৃশ্য এরকম, যে এর গায়ে খাড়া খাড়া সাদা কিছু লোম আছে, শুং আছে, যেটাকে আমরা শুং বলি। এটি খুব ধারালো, কিন্তু যখন পরিপূর্ণ বয়স আসে, বয়স হয়ে গেলে তখন দৃশ্যটি এরকম দেখা যায় যে উপরে একটি সাদা প্রলেপ পড়ে যায়, চুলের মতো প্রলেপ পড়ে যায়। এটিও আমরা দেখেছি। মাদা তৈরি করব। মাদার উচ্চতা হবে 15 থেকে 20 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 2.5 মিটার। দুই মাদার মাঝখানের ব্যবধানটা হবে 6 সেন্টিমিটার প্রশস্ত এবং মিষ্টি কুমড়ার মতো গর্ত তৈরি করতে হবে।
মিষ্টি কুমড়ায় যেমন আমরা গর্ত তৈরি করেছি, আমরা চাল কুমড়াতেও আমরা গর্ত তৈরি করব। প্রতি গর্তে 4 থেকে 5টি বীজ বপন করব এবং গজানোর পরে 2 থেকে 3টি বীজ আমরা রেখে বাকি বীজগুলোকে আমরা উপড়িয়ে ফেলে দেব। আসুন আমরা একটু সার প্রয়োগটা একটু জেনে নেই। প্রতি মাদায় সারের পরিমাণ কতটুকু দেব? জৈব বা কম্পোস্ট সার 10 কেজি, টিএসপি 20 গ্রাম, এমওপি 50 গ্রাম দিলেই হয়ে যাবে। অবশ্যই পরিচর্যা করতে হবে। মাদায় আগাছা জন্ম নিলে আমরা পরিচর্যা করব, আগাছাগুলোকে দমন করব, সেচের যদি প্রয়োজন পড়ে সেচ দিব এবং মাটি আলগাকরণের প্রয়োজন হলে আমরা অবশ্যই নিড়ানি দিব এবং যদি বৃষ্টির পানি জমে যায় তাহলে অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই জন্য স্বাভাবিকভাবে যে জমিটা একটু উঁচু যেন হয়, সমতল জমি থেকে উঁচু জমিতে এই ফসলগুলো চাষ করা খুবই লাভজনক এবং খুবই গুরুত্বপূর্ণ। বালাই ব্যবস্থাপনা যেমন মাছি, রেড মার্কিং বিটল, ইপি লেকনা বিটল, লাল মাকড়সা, এই জাতীয় পোকামাকড় গুলো বেশি আক্রমণ করে থাকে। এগুলোকেও আমরা কি করব? বিভিন্ন বাজারে প্রচলিত বিভিন্ন কীটনাশক ব্যবহার করে আমরা এই পোকামাকড়গুলো দমন করতে পারি। তারপরে আমরা ফসল সংগ্রহ করব। ফসল সংগ্রহ এটি কুমড়ার মতনই, মিষ্টি কুমড়ার মতনই চাল কুমড়াও কচি অবস্থা থেকে খাওয়া যায় এবং পরিপূর্ণ বয়স হওয়া পর্যন্ত এটি সংগ্রহ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া সম্পর্কে জানলাম। এবার আমরা লাউ চাষের পদ্ধতি সম্পর্কে জানবো। বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, লাউয়ের চেয়ে এর শাক বেশি পুষ্টিকর। মানে লাউ যতখানি পুষ্টিকর তার চেয়ে শাকটাও কিন্তু তার চেয়ে বেশি পুষ্টিকর। আচ্ছা, জমি নির্বাচন করব। উর্বর দোআঁশ মাটি উপযোগী এই চাষের লাউ চাষের জন্য বেলে মাটিতে জৈব পদার্থ বেশি প্রয়োগ করতে হবে। বেলে মাটিতে জৈব পদার্থ জাতীয় জিনিসগুলোকে আমরা কি করবো? বেশি প্রয়োগ করবো, তাহলে বেলে মাটিতে ভালো চাষ হবে। জাত নির্বাচন 3টি জাত পরিলক্ষিত হয়। দেখা যায় যে দেশি জাত যেমন গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, গাঢ় সবুজ থেকে হালকা সবুজের যে লাউটা আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে দেশি জাত। এবং উন্নত জাত আছে বাড়ি লাউ 1 এবং বাড়ি লাউ 2, এটি উন্নত জাত। এবং হাইব্রিড জাত যেমন গোলাকার বা লম্বা হালকা সবুজ, লম্বাও হয় হালকা সবুজ হয়, বেশি গাঢ় সবুজ হয় না। যেমন আমরা ছবি দেখতে পারি, এটি একটি হাইব্রিড জাতীয় হচ্ছে লাউ, খুব সুন্দর। এটি আকারে অনেক বড় হয় এবং এটি গোল টাইপেরই হবে মোটামুটি, তো হালকা সবুজ। বপনের সময় আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা বপন করতে পারবো। পরিচর্যা অবশ্যই মাটি তৈরি করে নিতে হবে। এজন্য 4 থেকে 5টি আড়াআড়ি ভাগ আমরা চাষ দিয়ে দেবো। মাটির সমান করবো, বড় ঢিপিগুলোকে আমরা ভেঙে ঝুরঝুরা করবো এবং মাটির সমান করে মাদা সুন্দর করে তৈরি করবো। তারপরে মাদায় সার প্রয়োগ এবং গর্ত প্রভৃতি এগুলো তৈরি করতে হবে। যেমন চাল কুমড়া চাষের অনুরূপ আমরা এই লাউ চাষ করতে পারি। এবার আসি যে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বপন করবো। একইভাবে যে বীজ 4 থেকে 5 দিনের মধ্যে এই বীজটি অঙ্কুরিত হয়। এখানেও আমরা 4 থেকে 5টি বীজ থেকে স্বাবলম্বী যে সবল এবং বড় যে গাছগুলো সেখান থেকে 2 থেকে 3টা রেখে 2টা থেকে 3টা রাখবো, রেখে বাকিগুলো উপড়িয়ে ফেলে দেবো। সার প্রয়োগ পদ্ধতি প্রতি শতকে কম্পোস্ট সার 10 কেজি ব্যবহার করবো, টিএসপি 200 গ্রাম, এমওপি 50 গ্রাম। আমি আগে বলেছি যে এখানে ইউরিয়া সার ব্যবহার করা যাবে, তবে 10 থেকে 15 দিন পর, গাছ গজানোর 10 থেকে 15 দিন পরে এবং 35 দিন পরে আমরা আরেকবার ইউরিয়া সার হালকাভাবে প্রয়োগ করতে পারি যদি প্রয়োজন পড়ে। পানি সেচ, মাটির আর্দ্রতা বুঝে সেচ দিতে হবে। সেচের পর মাটি নিড়ানি দ্বারা ঝুরঝুরা করতে হবে এবং মাটিকে সুন্দর করে তৈরি করতে হবে। আগাছা দমন করতে হবে, আগাছা যেন না হয় সেদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন পোকামাকড়ের যদি আক্রমণ দেখা দেয় তাহলে অবশ্যই পোকামাকড়কে দমন করতে হবে।
এজন্য এই সবজিতে রেড মাপকিন বিটল পোকার আক্রমণ হতে পারে এবং মোজাইক ভাইরাস রোগ হতে পারে। এই দুইটি আক্রমণ বেশি হয়। পোকামাকড় দমনের জন্য ম্যালাথিয়ন 75 প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার মেশাতে হবে, তাহলে এই পোকাগুলো দমন করা যাবে। ফসল সংগ্রহ, লাউয়ের গায়ে প্রচুর শুঁড় থাকবে। লাউয়ের গায়ে যখন প্রচুর শুঁড় থাকবে, রোগ সহজেই বেড়ে যাবে। তো অর্থাৎ 12 থেকে 15 দিন পর ফল সংগ্রহ করতে হবে। 12 থেকে 15 দিন পর আমরা এই লাউ সংগ্রহ করতে পারবো। তারপর ফলন দেখি আমরা বাড়ি লাউ 1 এবং বাড়ি লাউ 2 এটি হেক্টর প্রতি 35 থেকে 45 টন বা 140 থেকে 180 কেজি লাউ পাওয়া যায়। এটি একটি লাভজনক ব্যবসা। এখানে মূলধন অল্প লাগে, মূলধন কম ব্যবহার করে এখানে প্রচুর অর্থ আয় করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিম চাষের তথ্য সম্পর্কে জানবো এবার। সিম বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। এটি শীতকালীন সবজি। এতে প্রচুর আমিষ আছে। এর সিমেও প্রচুর আমিষ, সিমের বীজেও প্রচুর আমিষ। জমি নির্বাচন, সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে সিম চাষের জন্য উপযোগী। আমরা দোআঁশ মাটি যেখানে সেই জায়গাগুলোতে আমরা এই সিম চাষ করে আমরা বেশি লাভবান হব। বিভিন্ন জাত সম্পর্কে জেনে নেই। বাড়ি সিম 1, বাড়ি সিম 2, বাড়ি সিম 3 বা ইপসা, ঘৃতকাঞ্চন, কার্তিকা, নলদক, বাগমাখা, বারোমাসি ইত্যাদি জাতের সিম আছে। এই সিমগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা সিমের একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা সিম বাংলাদেশের ছোট থেকে বড় সবাই চিনি। জমি তৈরি করবো কিভাবে? 4 থেকে 5 কে আড়াআড়ি ভাবে চাষ করে নিয়ে মই দিব। মই দিয়ে ঝুরঝুরা করে নিতে হবে মাটি। এই ঝুরঝুরা করার জন্য বড় ঢিবিগুলোকে ভেঙে দিয়ে ছোট করতে হবে এবং ঘাসগুলো সুন্দর করে চেঁচে ফেলে দিতে হবে। এভাবে আমরা জমি তৈরি করতে পারি। বীজ বপনের সময় সিম জুন মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। সার প্রয়োগের পদ্ধতি হচ্ছে 7 থেকে 8 দিন পর, সার প্রয়োগের 7 থেকে 8 দিন পর প্রতি মাদায় 5 থেকে 6টি বীজ বপন করতে হবে। গজানোর পর 2টি সবল গাছ রাখতে হবে। তার মানে 2 থেকে 3টি আমরা সবল গাছ রাখবো, বাকি গাছগুলো আমরা উপড়ে ফেলে দেবো। রোপণ, জমিতে মাদা তৈরি করবো কিভাবে? যে 45 সেন্টিমিটার গর্ত করতে হবে। 45 সেন্টিমিটার ইনটু 45 সেন্টিমিটার, মানে 45 সেন্টিমিটার ইনটু 45 সেন্টিমিটার ইনটু 45 সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হবে। মাদার দূরত্ব 2.5 থেকে 3 মিটার করতে হবে। মাদার একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব হবে 2.5 থেকে 3 মিটার পর্যন্ত ফাঁকা রাখতে হবে। পরিচর্যা, অবশ্যই সিম চাষের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মাচা তৈরি করতে হবে। মাচা যদি আমরা সুন্দর করে তৈরি করতে পারি তাহলে সিম আমরা ভালো পাবো। সিম নিড়ানি দিতে হবে, যদি নিড়ানির প্রয়োজন পড়ে। তার পানি সেচ দিতে হবে, নিকাশের ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, নিকাশের ব্যবস্থার জন্য আমাদের জমিটা নির্বাচন করতে হবে একটু স্বাভাবিক বা সমতল জমি থেকে উঁচু জমি। তাহলে নিকাশে পানি জমা হলে পানি নিষ্কাশন সহজেই করা যাবে। এবারে আমরা গোড়ায় মাটি উঠিয়ে দিতে হবে। এটা কখন প্রয়োজন পড়ে? সেচ দেওয়ার সময় যদি মাটি গোড়া থেকে সরে যায় অথবা বৃষ্টির কারণে মাটি গোড়া থেকে সরে গিয়েছে, তখন আমরা অন্য জায়গা থেকে মাটি এনে আমরা গোড়ায় তুলে দিব। সার প্রয়োগ পদ্ধতিতে প্রতি মাদায় খৈল গুঁড়া, ছাই, টিএসপি, মিউরেট অফ পটাশ দিতে হবে। চারা বড় হতে থাকলে 15 থেকে 20 দিন পর পর 7 গ্রাম টিএসপি বা এমওপি প্রয়োগ করতে হবে। 7 গ্রাম টিএসপি, 7 গ্রাম এমওপি সারগুলো আমরা প্রয়োগ করব। এবারে পোকার আক্রমণ ও দমন, সিম গাছে জাবক পোকা বা থ্রিপস বা পট বোরার ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে। এগুলো দমনের জন্য বাজারে প্রচলিত কিছু কীটনাশক আছে, সেগুলো ব্যবহার করতে পারি। অথবা তো একটি
মানে আদিকাল থেকেই একটি নিয়ম চলে আসতেছে, যেমন নিমের বীজের শ্বাস পিষে পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। আর ভাইরাস আক্রান্ত যে সিম গাছটি আছে সেই সিম গাছগুলো মাটি সহ উঠিয়ে গভীর গর্তে পুঁতে রাখতে হবে। এটি একটি খুবই মারাত্মক এবং ক্ষতিকর একটি ভাইরাস, যে ভাইরাস আক্রমণ হলে সিমের ফলন খুবই কম হয়। এর জন্য আমরা কি করব, গাছটি সহ আমরা উপড়িয়ে বা গভীর মাটির নিচে আমরা পুঁতে রাখবো। ফসল সংগ্রহ এবং ফলন। জাত ভেদে বীজ বপনের 45 থেকে 95 থেকে 145 দিন পর সিম উঠানো যায়। বাড়ি সিম 1 হেক্টর প্রতি 2 থেকে 3 টন সিম উৎপাদন হয়। 2 থেকে 3 টন সিম উৎপাদন করতে পারি আমরা। বাড়ি সিম 1 এটি হচ্ছে হেক্টর প্রতি 2 থেকে 3 টন সিম উৎপাদন হয়। সকল সিম গাছে 4 মাসের বেশি ফলন দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি ফসল যদি 4 মাস পর্যন্ত তার ফিডব্যাক দিতে থাকে তাহলে এখান থেকে প্রচুর অর্থ আয় করা যায়, প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাহলে অবশ্যই আমরা যারা সিম চাষের সঙ্গে জড়িত আছি তারা ভালোভাবে সিম চাষ করবেন, এটি প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, যেমন কাঁঠালে পোকা কিসের আক্রমণ করে? কাঁঠালে পোকা মিষ্টি কুমড়া আক্রমণ করে। ফেব্রুয়ারি থেকে মে মাসে কোন সবজি চাষ করতে হয়? ফেব্রুয়ারি থেকে মে মাসে চাল কুমড়া চাষ করতে হয়। ঘৃতকাঞ্চন কার্তিকা কিসের জাত? ঘৃতকাঞ্চন কার্তিকা হচ্ছে সিমের জাত। 45 থেকে 95 থেকে 145 দিন পর কোন ফসল উঠানো হয়? এটি হচ্ছে সিম। 95 থেকে 145 দিন পর আমরা সিম ফসল উঠাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন উক্ত অংশের উপরে কমপ্লেক্স নেওয়া হবে। পড়া দেওয়া থাকলো 4th অধ্যায় 2য় পরিচ্ছেদ কুমড়া চাষ, লাউ চাষ, সিম চাষ। উক্ত অংশ বাসায় যথাযথভাবে চর্চা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আগামী দিনের অনলাইন ক্লাসের আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।